দর্শক স্বাগত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব নির্বাচন কমিশনের সংলাপে কি পেলাম সে বিষয় নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোরাব হাসান, এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। জনাব সোরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন নিয়ে এক ধরনের সংকট চলছে। আমরা যদি বলি, এভাবে বলি যে এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশন যে সংলাপ করল, সেই সংলাপে আমরা কি পেলাম, এটা রেজাল্টটা কি? এক, সংলাপ যে নির্বাচন নিয়ে যে সংলাপ চলছে, এটা কি খুব আমাদের এই সংলাপের মাধ্যমে কি স্পষ্ট হয়েছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। সংলাপ তো ভালো কথা। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, এক পর্ব শেষ হয়েছে, আশা করি ভবিষ্যতেও তারা বসবে। এই সংলাপে কি পেলাম না পেলাম সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাবে না। এ কারণ নির্বাচন লক্ষ্য তো নির্বাচন, আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু অবাধ করা যায়, এটাই নির্বাচন কমিশনের বক্তব্য। তো সেই নির্বাচনটি যখন হবে তখনই বোঝা যাবে এই সংলাপ আদৌ ফল দিল কি দিল না। যে বিষয়টি এই সংলাপে বেরিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে, নির্বাচন কমিশনের বক্তব্যে, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে একটি সমস্যা আছে, সংকট আছে, এবং আমার সংকটটা অনেকটা অচল অবস্থার দিকেই ধাবিত হচ্ছে। এখন নির্বাচন কমিশন চেষ্টা করছে অচল অবস্থাটা কাটানোর, এই জন্যই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছিল সংলাপে। কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে 12টি দল আসেনি, বিএনপি সহ, এবং তারা বলেছে যে নির্বাচনের মূল সমস্যা হচ্ছে দলীয় সরকার, অর্থাৎ নির্বাচনকালীন সরকার। দলীয় সরকারের অধীনে তারা কোন নির্বাচনে যাবে না, কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুতরাং এটি তাদের অবস্থান, এটি, এবং তারা সংলাপে আসেনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সংলাপে এসেও এই কথাটি বলতে পারতেন। দ্বিতীয় হচ্ছে, যারা গিয়েছেন তাদের মধ্যে কিন্তু নানা মত। প্রথম, এখানে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব আছেন। জাতীয় পার্টি অনেক বিষয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে বলবো যে দ্বিমতই প্রকাশ করেছে। ইভিএম, আওয়ামী লীগ চেয়েছে যে 300 আসনে ইভিএম ব্যবহার করা হোক, জাতীয় পার্টি বলছে আমরা ইভিএম বিশ্বাস করি না। সুতরাং এটা একটা বড় মতভেদ। না, ইভিএম নিয়ে তো 14টি দল ইভিএম এর বিপক্ষে মত দিয়েছে। আওয়ামী লীগ সহ 4টা দল ইভিএম এর পক্ষে, আর 4টি দল শর্ত সাপেক্ষে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে। জাতীয় পার্টির কথাটা এই কারণে বললাম, আওয়ামী লীগের যে 14 দলীয় জোট, তারা সবাই ইভিএম এর পক্ষেই বলেছে মোটামুটি। আর জাতীয় পার্টি যেহেতু গত নির্বাচনে বা তার আগের নির্বাচনেও আওয়ামী লীগের জোট সঙ্গী ছিল, একসঙ্গে তারা নির্বাচন করেছে, সুতরাং তার এই ভিন্ন মত, সেটি কিন্তু তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন সরকার, কেন নির্বাচনকালীন দলীয় সরকারের, কেন নির্বাচনকালীন সরকার নির্দলীয় করার দাবিটা এসেছে, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। এই দাবি কিন্তু বিএনপি আমলে, বিএনপি 1991-96 যে মেয়াদ, সে সময় আওয়ামী লীগ এই দাবি সামনে নিয়ে আন্দোলন করেছে, এবং তখন জাতীয় পার্টি এবং জামাত ইসলাম সহ অন্যান্য দল তাদের সঙ্গে ছিল। পরবর্তীকালে আওয়ামী লীগ, পরবর্তীকালে 2001-06 যে বিএনপির মেয়াদ, সেই সময় কিন্তু আওয়ামী লীগের দাবি আরও ছিল যে নির্বাচন কমিশন সংস্কার সহ নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশন সহ পুরো নির্বাচনী ব্যবস্থা একটা সংস্কার প্রয়োজন। 2007 যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি হতে পারেনি বিএনপির, আমি মনে করি সেখানে বিএনপির একগুঁয়েমির কারণেই। এবং 2 বছর পরে, কোন ক্ষেত্রে? 2014-তে 2007-এর
22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল তফসিল অনুযায়ী, কারণ সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি তার মতো করে সাজাতে চেয়েছিল, এবং যে কারণে বিরোধী দল আসেনি, এবং আমরা একটি কি বলে শুধু অনির্বাচিত না অসাংবিধানিক সরকার। আমার মনে হয় এই প্রসঙ্গটা আমি একটু আবার আলোচনা করব। একটু যাই জাতীয় পার্টির নেতার কাছে, রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে যায়, যেটি সোহরাব হাসান বলছিলেন যে কমিশনের সংলাপে আমরা যেটা দেখলাম যে জাতীয় পার্টির ভিন্ন মত খুবই তাৎপর্যপূর্ণ। যদি আপনার কাছে জানতে চাই যে আপনারা একসাথে যদি বলি বিরোধী দল হিসেবেও এক ধরনের খুবই আপনাদের বলা হয়, অনেকে একটু ব্যঙ্গ করে বলেন পোষ্য বিরোধী দল, আমি সেটা বলছি না, কিন্তু এক ধরনের ঐক্যমত নিয়েই আপনারা চলছিলেন। হঠাৎ করে এই ভিন্ন মতটি কেন? আরেকটু কথা যদি বলি, সেটা হলো আপনাদের মহাসচিব ওখানে যে কথা বলেছেন সেটি নিয়েও বেশ আলোচিত হচ্ছে নির্বাচন কমিশনে, রাতের ভোট নিয়ে যে উক্তি উনি করেছেন। শুনতে চাই আপনার কাছ থেকে এই ভিন্ন মত কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং এনটিভির দর্শকবৃন্দু। মূলত জাতীয় পার্টি একটি সংসদের বিরোধী দলের অবস্থানে দায়িত্ব পালন করছে, এবং বিরোধী দলের যে ভূমিকা পালন করা দরকার আমি মনে করি যে সেই ভূমিকা পালন করছে। যদিও জোটগতভাবে নির্বাচন হয়েছে, পৃথিবীর এরকম অনেক জায়গার মধ্যে জোটগতভাবে নির্বাচন হওয়ার পরেও কিন্তু বিরোধী দলের আসনে যাওয়ার নজির আছে। এটা নতুন এরকম কোনো কনসেপ্ট নেই। আমরা যে জিনিসটি দেখছি যে সংলাপের ব্যাপারে আপনি যে আলোচনাটা নিয়ে আসছেন, এখানে খুব কাছাকাছি সময়ে দুই দফা সংলাপ হয়েছে। একটা ইভিএম নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু প্রথমে ডেকেছিল, সেখানে জাতীয় পার্টি দ্বিমত পোষণ করেছে যে না, আমরা ইভিএম বিশ্বাস করি না। কারণ গত যেই কয়টা উপনির্বাচন হয়েছে এবং অনেক পৌরসভা এবং ইয়েতে আপনার ইউনিয়ন পরিষদে কিন্তু নির্বাচন কমিশন ইভিএম এর নির্বাচন করেছে। সেখানে যে জিনিসটি সবচেয়ে বেশি নজরে এসছে সেটা হলো যে এমনি তো অনেক কথা আছে, কিন্তু বাস্তবিক অর্থে যেটা আছে যে ইভিএম এ ভোট দিতে হলে আপনাকে প্রথমে আঙ্গুলের ছাপ দিতে হয়, ছাপ দেওয়ার পরে আপনার সেটি তো একটা আছে, কিন্তু ইভিএম নিয়ে এই না দ্বিমতের ব্যাপারটা আমি তুলে ধরতে না, সেটা আমি আপনি নিশ্চয়ই তুলবেন, কিন্তু যেটি সোহরাব হাসান বলছিলেন যে এই দ্বিমতের পিছনে কোনো তাৎপর্য আছে কি না। আমি আসছি ওই জায়গায়, দ্বিমতটা কি কারণে সেটা তো আগে বলতে হবে। তা আমরা দেখলাম যে একটা মেশিনে আঙ্গুলের ছাপ দেওয়ার পরে ওই জায়গার মধ্যে যখন ভোটারের ইতিবৃত্ত সব আসে, পরবর্তী আরেকটা মেশিন যেটা পর্দার আলোয় থাকে সেখানের মধ্যে ভোটার গিয়ে আরও দুইটা বাটনে চাপ দিতে হয়, একটা সাদা, একটা কনফার্ম করার জন্য সবুজ বাটন। কিন্তু ওখানটাই অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়েছে যে ওখানটার মধ্যে কোনো সরকারি দলের বাইরে কোনো লোক সেখানে যেতে পারে না। আমরা সবগুলো উপনির্বাচনে অংশগ্রহণ করছি এবং প্রত্যেকটাতে এই সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি। খুব কাছাকাছি সময়ে টাঙ্গাইলের মির্জাপুরের নির্বাচন হয়েছে, সেখানেও আমরা এই অবস্থাটি দেখেছি। তাছাড়া এই নিয়ে নানা প্রশ্ন আছে, আমি ওইদিকে না গেলাম। সেই কারণে জাতীয় পার্টি মনে করে যে সমস্ত দেশব্যাপী যদি এই ইভিএম ব্যবস্থাটা হয় আর যেভাবে নির্বাচন হওয়ার কথা আমাদের সংবিধান অনুসারে, সেইভাবে নির্বাচন হলে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন, তাদের মন্ত্রিসভা থাকবে, তাদের এমপিরা থাকবে, সবকিছু। কিন্তু নির্বাচনকালীন সরকার নিয়ে কিন্তু আপনারা খুব স্পষ্ট করে কিছু আমাদের আলোচনায় কিন্তু সেই জিনিসটা আসছে, সেই জিনিসটা যে 8 দফা দাবি ছিল, সেখানে নির্বাচনকালীন সরকার নিয়ে জাতীয় পার্টির 8 দফার মধ্যে আমরা আসলে 8 দফা 4 দফা কিছুই দেইনি, আমরা আলোচনা করছি। আমিও সেই নির্বাচন কমিশনের যে আলোচনার ছিল সেই টিমে আমিও একজন সদস্য ছিলাম। সেখানে মূলত যে জিনিসগুলো আলোচনা হয়েছে, আমরা আনুপাতিক ভোটের ব্যবস্থা চেয়েছি, যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি ক্লিয়ার। আপনার কথাই আমি গ্রহণ করছি যে নির্বাচনকালীন সরকার নিয়ে আপনারা কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি এটা যে একটা কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে একজন এমপিকে নির্বাচন কমিশন সে কথা বলতে গিয়ে আপনারা কিছু সংস্কারের কথা বলেছেন, যে ডাইরেক্ট যেটি আমাকে কিন্তু কথা বলতে দেবে। আপনি যদি প্রত্যেক কথাই কথা বলেন তাহলে আমি একটা কথা বলতে পারছি না, একটার পরে আরেকটা চলে আসছে, সরি। এখন ব্যাপারটা হচ্ছে যে একজন এমপিকে একটা নির্বাচনের প্রভাব বিস্তার করছে, সরাসরি সম্প্রচার যাচ্ছে, এটা নির্বাচন কমিশন বলার পরেও কিন্তু এমপি করে। যখন 300 এমপি বহাল থাকবে আমার দলের এমপি সহ, তখন সেই ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার যে সমস্যা আছে, এইটাকে আমরা পরিবর্তন করতে বলছি। যে এই জায়গায় অন্তত এমপিদের যে অবস্থানটা, এই কারণে যে এখন যদি আপনি দেখেন তাহলে এমপিরা
যখন এলাকায় যায় তখন এই টিনু বলেন, ওসি বলেন, সরকারি নির্বাহী বিভাগের যে কর্মকর্তারা ওই জায়গায় স্থায়িত্ব নিয়েছে, এক প্রকার মানে এমপির ইয়ের মতো করে ওরা। তো এই সম্পর্কটা 5 বছর থাকবে, আবার ওনারা ওই ইয়াটা নিবে, উনি পুলিশ পাবে, অন্যান্য জিনিস সুবিধাগুলো নিবে এমপি থাকলে যেটা হয়। এখন আমি সেই ক্ষেত্রে যখন প্রার্থী হিসেবে যাব, এই জায়গার মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হবে। আমরা বলছি এই অংশটা ইয়া করা যায় কিনা। রেজাউল ইসলাম, আমি আপনাকে এখানে পয়েন্ট আউট করি, সেটা হলো আপনারা, আমি এটাই বলতে চেয়েছি যে আপনারা কিছু সংস্কারের কথা বলেছেন, কিন্তু নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা বলেছিলেন কি না? আমরা নির্বাচনকালীন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলিনি, কারণ হলো আমরা এই নির্বাচনকালীন সরকার যে কিছু পয়েন্টের ব্যাপারে আমরা ইয়ে করছি, সেই সংশোধন ব্যাপারটা আমি আপনার সামনে তুলে ধরলাম। জি, ধন্যবাদ। আমার মনে হয় আমি ক্লিয়ার হয়েছি। জনাব মাসুদ কামাল, শুনতে চাই কি পেলাম এই সংলাপে? পেলাম মানে পত্রিকাগুলি পেল, মিডিয়াগুলি প্রতিদিন এই নির্বাচনে যখন সংলাপটা হলো আর কি, এই সংলাপের কি হলো, কে কি বললো না বললো, এগুলো তারা নিউজ করতে পারলো। আমাদের পত্রিকাগুলিতে পলিটিক্যাল নিউজের একটা ক্রাইসিস থাকে, এটা একটা আলোচনার মধ্যে আসলো। আর নির্বাচন কমিশনে যে লোকগুলি আছে, নতুন যারা জয়েন করেছে, ওনাদের একটা লাভ হয়েছে। ওনাদের লাভ হয়েছে এরকম যে ওনারা এই আমি মাসুদ কামাল, আমি বুঝতে পারছি আপনি ওই আলোচনা করবেন, কিন্তু আমি একটু সরাসরি একটু বলি। নির্বাচনকালীন সরকার নিয়ে কমিশনে গিয়ে ওবায়দুল কাদের বলেছেন যে এটি পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার, অর্থাৎ অতীত এবং সমাপ্ত অধ্যায় বলে আখ্যায়িত করেছেন। এবং এটি নিয়ে আপনি কি মনে করেন আসলে এই সংলাপে? দেখেন, উনি ওনার আত্মবিশ্বাস থেকে উনি কথাটা বলেছেন। এই একই রকম আত্মবিশ্বাস নিয়ে কিন্তু একসময় খালেদা জিয়াও বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার এটা একদম শিশু এবং পাগলের পোলা। যার যার আত্মবিশ্বাস থেকে সে কথা বলে। সময়ের পরিবর্তনে বিশ্বাসও পরিবর্তন হয়, বাস্তবতাও পরিবর্তন হয়। কাজেই উনি যেটা বলেছেন, ওনার আত্মবিশ্বাস আছে, অথবা ওনার আনুগত্য প্রকাশের একটা ভঙ্গি আছে, সেই কারণে বলেছেন। এটা না বললে উনি মন্ত্রিত্ব থাকতে পারবেন, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকতে পারবেন? ওনাকে এটা বলতেই হবে, উনি ওনার কাজ করেছেন। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনি কি বিশ্বাস করেন, সেটা হলো আরেক কথা। আমি তো ওনার মতো করে ভাবি না, নিশ্চয়ই না। আমি আমার মতো করে ভাবি। আমার ভাবনায় আমি মনে করি যে এটা এখন একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচনকালীন সরকার কি হবে। কারণ ইলেকশন কমিশনটা কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি তো আমাকে একটু সময় দেন। দেখেন, আমি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, স্বাধীনতার পর থেকে আমাদের দেশে সবচেয়ে ভালো নির্বাচনটা কবে হয়েছে, কার নেতৃত্বে হয়েছে, তখন কে ইলেকশন কমিশনার ছিলেন, চিফ ইলেকশন কমিশনার? আমরা বলবো 91 ইলেকশনটা হয়েছে বিচারপতি আব্দুর রফির নেতৃত্বে। তখন সরকার প্রধান কে ছিলেন? শাহাবুদ্দিন আহমেদ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিলেন। ওকে, এত ভালো একটা নির্বাচন যে লোকটা করলেন, যখন এই সরকারটা পরিবর্তন হয়ে বিএনপি চলে আসলো, উনি কি করতে পারলেন? উনি করতে হলো মিরপুর উপনির্বাচনটা। মিরপুর উপনির্বাচনে ওনাকে নিয়ে একটু বিতর্ক হয়েছে, খুব বেশি হয়নি। তারপরে গেলেন মাগুরাতে উনি এমন কিছু কাজ করলেন যে ওটা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহৃত হয়। একই নির্বাচন কমিশনার, কিন্তু সরকারের ভিন্নতার কারণে কি কাজ হয়ে যায়, কারণ উনি চাইলেও পারেন না অনেক সময়। তো এই বিষয়টা তবে আমাদের হাতে নাতে আছে। তো এখানে নির্বাচন কমিশন কি করবে কি না করবে কিছু আসা যায় না। ওই সময় প্রশাসন কার হাতে থাকবে, নির্বাহী বিভাগ কার হাতে থাকবে, সেটা হলো ইম্পর্টেন্ট। কাজে এই যে দাবিটা, এবং আমি মনে করি নির্বাচন কমিশন নিশ্চয়ই এই দাবিটাই বুঝতে চেয়েছিলেন যে এইটা নিয়ে কি আলোচনা করা যায় কিনা। উনি আলোচনা করেছেন। বেশিরভাগ দল বলেছে যে তারা নির্বাচনকালীন সরকারে দলীয় সরকার চায় না, অথবা ক্ষমতাসীন সরকারকে চায় না। বেশিরভাগ দল বলেছে, 39টার মধ্যে যে কটা মানে 30টা না 28টা গিয়েছে, তারা বলেছে। বেশিরভাগ দল বলেছে তারা ইভিএম চায় না। আমি আপনাকে লিখে দিতে পারি, বাস্তবে দুটোই হবে। সংখ্যা গরিষ্ঠের কথা গুরুত্ব পাবে না, সংখ্যা লঘিষ্ঠের কথাই গুরুত্ব পাবে। আমরা দেখবো নিশ্চয়ই। আপনি বাজি লাগান আমার সঙ্গে? না, বাজি লাগার মতন অবস্থা নাই। এই টক শোতে থাকছে এই কথাগুলো, আমরা নিশ্চয়ই দেখ। জনাব সোহরাব হাসান, আরেকটু আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে যদি সংলাপে, মাসুদ কামাল বলেছেন উনি যে সংলাপে কি হলো, আপনিও বলেছেন, যদি সংলাপে রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে কোনো ঐক্যমতে পৌঁছতে না পারে, তাহলে কি হলো? সংলাপকে কি অর্থবহ অথবা নিষ্ফল সংলাপ আমরা বলতে পারবো? না, যদি না হয় তো নিষ্ফলই, মানে এটি
কোনো ফল দিতে পারলো না। কিন্তু নির্বাচন কিভাবে হবে, নির্বাচনে কারা আসবে না আসবে এই বিতর্ক তো থাকবেই নির্বাচন হওয়া পর্যন্ত, বা নির্বাচন নির্ধারিত সময় হতে পারবে কিনা। 2007 সালে নির্ধারিত সময় নির্বাচন হয়নি। তা আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু যেখানে অন্যতম একটি প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সাথে আরও কিছু দল যারা আছেন, তারা যখন বলছেন যে নির্বাচনকালীন সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই সংকট উত্তরণ হবে কি? না, নির্বাচনকালীন সরকার মানে নির্বাচনের সময় তো একটা সরকার থাকবেই, জি। সেই নির্দলীয় সরকার নির্দলীয়, তারা যেটা একই। বলছে। আওয়ামী লীগের প্রস্তাবে আমি যেটি পত্রিকায় দেখলাম, এক ধরনের কিন্তু নমনীয়তা আছে। মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যাই বলুক, পাস্ট অ্যান্ড ক্লোজ, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়কের কাজ করবে এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে এ কথাটা কিন্তু আছে। নির্বাচনকালীন সরকারের কথা তারা বলেনি। এখন কথা হচ্ছে আমাদের কথাও রাজনৈতিক নেতাদের কথা ও কাজে তো মিল খুব কম পাওয়া যায়। এটির আস্থার উপর এই যে বিএনপি আজকে নির্বাচন, দলীয় সরকার অধীনে নির্বাচন যেতে চায় না, তার পক্ষে যথেষ্ট যুক্তি আছে। কারণ তারা 2018 সালের নির্বাচনে অংশ নিয়েছে। আর সেই নির্বাচন সুষ্ঠু হলে কি হতো, ক্ষমতার বদল হতো কিনা, কিন্তু মূল কথা হচ্ছে নির্বাচনটি সুষ্ঠু হয়নি। এবং জাতীয় পার্টির মহাসচিব যেটি বলেছেন যে দিনের কাজ রাতে হয়েছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশে কিন্তু 3 দল ঘুরে ফিরে ক্ষমতায় আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচন দিতে পারেনি, সামরিক শাসন কায়েম করেছিল, স্বৈর শাসন কায়েম করেছিল। আওয়ামী লীগ বিএনপি মিলে কিন্তু তাকে পদত্যাগে বাধ্য করেছে, বিতাড়িত করেছে ক্ষমতা থেকে। তারপর বিএনপি আসলো, বিএনপিও সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি বলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইত্যাদি ইত্যাদি দল মিলে তাকেও ক্ষমতা থেকে সরিয়েছে। ভালো নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আবার আন্দোলন হলো। এবং এই যে আমরা 4টি ভালো নির্বাচনের কথা বলি, এই 4টি নির্বাচনের মাধ্যমে যে সংসদ হয়েছে, সেই সংসদের অর্ধেক সময় বিরোধী দল অনুপস্থিত। অর্থাৎ তার মানে আমরা ধরে নিতে পারি জনগণ 5 বছরের জন্য ভোট দিয়েছে, কিন্তু সেই যাদের নির্বাচিত করেছে তারা 2.5 বছর তারা দায়িত্ব পালন করেছে, বাকি 2.5 বছর তারা দায়িত্ব পালন করেনি। ক্ষমতায় ছিল, সংসদে হয়তো না, সংসদেও ক্ষমতাসীন দল ছিল। একতরফা নির্বাচন নিয়ে আমরা বিতর্ক করছি। একতরফা সংসদ হলে তো তাহলে তো সেটি সংসদ হলো না, সেই সংসদে গণতন্ত্র হলো না, গণতান্ত্রিক ব্যবস্থা হলো না। যে ক্ষমতা যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত গৃহীত হবে সংসদে, কিন্তু বিরোধী দল কথা বলবে না বা যাবে না বা বিরোধী দলের কোনো কথা শুনবে না, এটি তো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। তা আমি মনে করি যে, এবং কোনো রাজনৈতিক দল বলেছে পুরো রাজনৈতিক ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন। জাতীয় পার্টি এবং আরও অনেকগুলো ছোট দল যে প্রস্তাবটি দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়, সেটি হচ্ছে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব। আমি মনে করি এটি উত্তম প্রস্তাব। তাহলে কিন্তু এই যে দ্বিদলীয় ব্যবস্থা, অর্থাৎ আওয়ামী লীগ না বিএনপি, এই প্রশ্নটা আসতো না, যে অন্য দলকে মিলেও। তারপর রাজনৈতিক এই যে সবাই এত জনপ্রিয় দাবি করে যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দল, বৃহত্তম দল, কিন্তু কোনো দলই 91 সালের পর এককভাবে নির্বাচন করতে সাহস পায়নি। 96 সালে করেছিল এবং তার ফল পরবর্তীকালে জোট করতে হয়েছে অন্য দলের। এটির যে ক্ষমতার খেলা। আজকে ধরেন একটি বলি, জেএসডির নেতা আসম আব্দুর রব 1996 সালে তার জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছিল। আজকে তার অবস্থান ভিন্ন। তো সুতরাং রাজনৈতিক অবস্থানের ভিন্ন, এটি কিন্তু ক্ষমতায় থাকা এবং যাওয়ার উপর নির্ভর করে। এখানে রাজনৈতিক নীতি, পথ, আদর্শ, এটা মুখে বলা হয়। জনগণকে আস্থায় রেখে আর সেটি রাজনৈতিক নেতারা বলেন বলে মনে হয় না। তারা একটি নির্বাচন দিতে পারলো না। আওয়ামী লীগ বলেছে যে বিএনপি নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি বলে ধ্বংস করে দিয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিজের মতো করে সাজাতে চেয়েছে। আওয়ামী লীগ সংবিধান থেকে এবং আদালতের রায়ের দোহাই দিয়ে সংবিধান থেকে বাতিল করেছে। তাহলে আওয়ামী লীগেরই দায়িত্ব ছিল যে প্রথম একটি সুষ্ঠু নির্বাচন করে দেখানো, যে তাহলে পৃথিবীতে কেউ, মানে বিএনপি কেন, কোনো দলই
তত্ত্বাবধায়ক সরকার দাবি আনতে পারতো না। জি, আসবো আপনার কাছে আবার শুনতে চাই রেজাউল ইসলাম আপনার কাছ থেকে। আমি যে কথাটা বলেছিলাম যে এই যে একমত ভিন্নমত আপনারা পোষণ করলেন, এর পিছনে কোনো তাৎপর্য আছে কিনা, অন্তর্নিহিত কোনো কিছু আছে কিনা? অন্তর্নিহিত কিছু নেই। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় পার্টি কিছু প্রস্তাব রাখছে এবং একটা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে সেই প্রস্তাব রাখাটাই স্বাভাবিক। এবং যেহেতু আমরা সংসদের বিরোধী দল আছে, আমরা সব ব্যাপারেই সরকারের সাথে ঐক্যমত হবে, এটা তো হবে না। ইভিএম এর ব্যাপারে আমরা ভিন্ন অবস্থান নিয়েছি যে ইভিএম হবে না, আমরা আনুপাতিক ভোটের ব্যবস্থা বলেছি। কারণ বাংলাদেশের ভোটাররা এই মুহূর্তে যে অবস্থা, আমরা যতই রাজনৈতিক দলগুলা কথা বলি না কেন, কিন্তু গত 2-3 দিন আগে একটা উপনির্বাচন হয়ে গেছে, সেখানে দেখবেন যে ভোটারের উপস্থিতির যে মাত্রা, বা গত উপনির্বাচনগুলো ভোটার উপস্থিতির মাত্রা, মানুষ কিন্তু ভোট বিমুখ হয়ে গেছে। মানুষটাকে ভোটে আনতে হলে একটা আস্থাশীল এবং সুষ্ঠু নির্বাচন করা দরকার। সেই ক্ষেত্রে রাতে দিনে বা যে বিতর্ক আছে, আমি সেই বিতর্কে না গিয়ে আমরা চেষ্টা করছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করা যায়। আনুপাতিক হারের ভোটের ব্যাপারটা আমরা এই কারণে বলছি যে দেখবেন একটা আসনে যদি 3 জন প্রার্থী থাকে, একজন প্রার্থী 1 লাখ ভোটে নির্বাচিত হয়ে যায়, কিন্তু প্রতিদ্বন্দ্বী 2 জন প্রার্থী সেই ক্ষেত্রে প্রায় 2 লাখ ভোটের কাছাকাছি পেয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা গেল যে 3 লাখ ভোট কাস্ট হলো, সেই ক্ষেত্রে 1 লাখ ভোট প্রতিনিধিত্ব করলো, 2 লাখ ভোটের মতামত নেওয়া হলো। কিন্তু আনুপাতিক হারে যদি আপনি যান, তাহলে কিন্তু টোটাল ভোটারেরই একটা পাবেন। সেক্ষেত্রে আমাদের যে প্রস্তাবটা ছিল, সেই প্রস্তাবটা আমি একটু বলতে চাই যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে 300 আসনের প্রার্থী দেব, যে আমার যদি 10% ভোট আমি পাই, তাহলে আমি 30 জন এমপি পাবো, প্রথম 1 থেকে 30 আমার এই সংখ্যাটা হবে। এটা একটা সুন্দর ফর্মুলা আমরা একটা সেমিনার মধ্য দিয়ে এটা উপস্থাপন করেছি, এবং এটার ব্যাপারে অপর কিছু রাজনৈতিক দলও আমাদের সিস্টেমটা করেছে। এতে অন্তত ভোট কারচুপি, কেন্দ্র দখল বা ওই যে ভোট কেন্দ্রের ডাকাত, যেটা সেইগুলোতে না অনেকটাই হতে পারে। কারণ প্রার্থী যখন আমি নিজে সরাসরি না হব, তখন যেই কাজটা মানে আমি হইলে সরাসরি করব, সেই কাজটা কিন্তু অন্য মানে ওই ক্ষেত্রে অনেকটা কম হবে। এইটা আমরা বিশ্বাস করছি। আর যে ব্যবস্থার নির্বাচনের জন্য আসছে, আমরা কিন্তু দেখেছি আপনি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে 91 সালে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হয়েছে, দলীয় সরকার আন্ডারে নির্বাচন হয়েছে। 90-এর পরবর্তীতেও 3-4 প্রকারের নির্বাচন কিন্তু আমরা দেখেছি। দল নিরপেক্ষ সরকারের যে নির্বাচনটা 91 সালের, সবাই বলছে সেই নির্বাচনটা সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। কিন্তু 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল, সৌরভ ভাইরা ভালো বলতে পারবে, সেই রূপরেখা কিন্তু বলা ছিল যে প্রত্যেকটা দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রত্যেকে সমান সুযোগ পাবে। সেই সুযোগ আপনারা, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়নি। সেই নির্বাচনটা কিন্তু না। আর ক্ষমতাটা পতন যে ব্যাপারটা, মানে জাতির বিবেক হিসেবে সৌরভ ভাইরা জানে বলছেন, তত্ত্বাবধায়ক সরকার কি জানি কয়, এই সরকারের কাছে, দল নিরপেক্ষ সরকারের কাছে যে ক্ষমতা হস্তান্তর হয়েছে, এটা কিন্তু 3 জোটের রূপরেখা অনুসারে হয়েছে। সেখানে 2 পক্ষেরই কিন্তু সম্মতি ছিল। এটি ক্লিয়ার। একটু যাই মাসুদ কামালের কাছে। মাসুদ কামাল, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি কোনো এটার সাথে অ্যাড করবেন কিনা, বিশেষ করে জাপা মহাসচিবের যে বক্তব্য, আমি যদি একটু কোট আনকোট ওনাকে করি, মানে জাপা মহাসচিব ব্যালট পেপার কেন্দ্রগুলোতে সকালে পাঠানোর কথা বলতে গিয়ে বলেছেন যে আগের দিন রাতে বা আগের দিন উপজেলায় যাবে, কেন্দ্রে যাবে সকালবেলা। এই কথা বলতে গিয়ে উনি বলেছেন ব্যালট পেপার আগের দিন না পাঠানোর কথা বলতে গিয়ে উনি বলেছেন রাতে কিন্তু কাজটা হয় মানে আমরাই করেছি, কি বলবো, এটা হয়। হঠাৎ করে উনি এরকম একটি কথা কেন নিয়ে আসলেন? এরকম তাৎপর্য বহন করে কিনা? সত্য কথা বলে ফেলায়, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তবে একটা জিনিস হলো কি, সূর্যের দোষ দিয়ে লাভ নাই। মানে সূর্য ডুবছে না সূর্য উঠছে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। রাত আর সকালে যদি আপনি চুরি করতে চান, দিনের বেলাও চুরি করতে পারেন, ডাকাতি করতে চাইলে দিনের বেলাও করতে পারেন, সূর্য ডুবার অপেক্ষা করতে হবে না। মূল বিষয়টা হলো কি, পদ্ধতি ইম্পর্টেন্ট না। পদ্ধতি আপনি 1000 রকম করেন, আমাদের পদ্ধতির কোনো শেষ নাই। বলা হয়ে থাকে আমাদের নির্বাচন কমিশন নাকি ইন্ডিয়ার চেয়ে শক্তিশালী। তো আসলে নিয়ম আইন এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো নিয়ত। আমার নিয়তটা কি?
আমার আপনি নিয়ত কি করতে চান আপনি ঠিক করে দিতে পারবেন না। না, আমি ঠিক করে দিতে পারবো না, কিন্তু বদ নিয়তের প্রভাব যখন আমার উপর পড়ে, আমি তো আহা উহু করতে পারবো নাকি? ওটু করতে দেন, আহা উহু করি যে নিয়ত হলো মূল সমস্যা। এই যে বলে প্রায় উদাহরণ দেয়, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে দেখান, সত্য কথা কিন্তু সব দেশে নাই, এক পাকিস্তান ছাড়া ইদানিং যার কোথাও নাই। কিন্তু তখন যদি একটা কাউন্টার কথা বলা হয়, পৃথিবীর কোন দেশে বিরোধী দলকে এভাবে দমন করা হয় বলেন? এই যে পাশের দেশ ইন্ডিয়া, আমার এখানে একটা মিছিল করতে পারে না, একটা মিটিং করতে পারে না, মিটিং করার জন্য নয়াপল্টনের সামনে একটু জায়গা দেয়, যখন শুরু করে তখন মারামারি আরম্ভ হয়ে যায়, করতে দেয় না। তো তো ইন্ডিয়া এটা হয় এটা আমেরিকা, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আবার তো ইউরোপ আমেরিকা হয়ে যাচ্ছে, কারণ আমাদের ইন্ডিয়ার সঙ্গে তুলনা করা ঠিক না, ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা করা উচিত। ওই সমস্ত দেশে তো খোদ সরকার প্রধানকে নিয়ে মানে রং তামাশা করা হয়, এতে কি ওই লোক ইজ্জত চলে যায়? চলে যায় না কিন্তু, তারপর সে ইলেক্টেডও হয়। তো এইগুলোর কি সহনশীলতা, গণতন্ত্রের সঙ্গে সহনশীলতার একটা সম্পর্ক আছে। আপনি বলবেন যে আমি দেশে পূর্ণ গণতন্ত্র দিয়েছি, আর গণতন্ত্র কি দেওয়ার জিনিস? যখন দেওয়ার প্রশ্ন ওঠে তখন সন্দেহটা হয়, তার মানে না দেওয়ার একটা সুযোগ আছে। তো বিষয়গুলো কিন্তু এই ধরনের। আপনি যখন ওই উদাহরণটা টানবেন যে সব দেশে হচ্ছে, আমার এখানে হবে না কেন? হ্যাঁ, আমার এখানে কেন হবে না এটা বোঝার জন্য রকেট সায়েন্স শিখতে হয় না, এটা পাবলিক চোখ মিললেই দেখে। একটা ঘটনা ঘটে, একই ঘটনা ঘটে। কালকে আমি একটা পত্রিকা দেখলাম যে হিন্দুস্তান টাইমসে কে একটা রিপোর্ট উঠছে যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে তরতর বেগে এগিয়ে যাচ্ছে, এটা অনুবাদ হচ্ছে এই যুগান্তর পত্রিকা। আমি দেখলাম অনুবাদটা বিশাল করে ছাপা হয়েছে, আমার খুব ভালো লাগছে যে তাই তো একটা বিদেশি পত্রিকায় আমার দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বলছি, অথচ ঠিক 200-150 সপ্তাহ হয় নাই আগে এই হিন্দুস্তান টাইমসে আরেকটা সোয়াস ইউনিভার্সিটি প্রফেসর লিখছিল যে সরকারের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। আমি পরের দিন তন্ন তন্ন করে সব পত্রিকায় খুঁজছি, দেখি এটার কোনো অনুবাদ কেউ করেছে কিনা, অথবা এটা আলোকে কোনো রিপোর্ট করেছে কিনা, কেউ করে নাই। কারণ ওই দিকে সবাই ইংরেজি ভুলে গেছিল, ইংরেজি কেউ ভুলে নাই, কিন্তু করে নাই কেন? না করার জন্য একটা নিজের মনের মধ্যে থেকে একটা তাগিদ অনুভব করেছে যে করে আবার কোন ঝামেলায় পড়ে। তো এই যে মানসিক পীড়ন, এটা কিন্তু একদিনের পীড়ন, কিন্তু এই যে একটা মানসিক পীড়ন, এটাকে গণতন্ত্র বলে না। জনাব সোহরাব হাসান, একটু সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে যদি একটু কথা বলি, যে আজকে যেটি হলো ভোলায় বিদ্যুৎ নিয়ে যে বিএনপি কর্মসূচি দিচ্ছিল, সেই কর্মসূচিতে আহত ছাত্রদলের ডিস্ট্রিক্ট সভাপতি আজকে মারা গেছেন, এবং তে নিয়ে ভোলায় অলরেডি বিএনপি সেখানে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে। কি মনে করেন, রাজনীতিতে কি একটু অসহিষ্ণুতা আসছে সামনের দিনে? না, অসহিষ্ণুতা তো কোনটা, মানে রাস্তায় মিছিল হওয়াটাই তো অসহিষ্ণুতা না, তার বিরুদ্ধে মিছিল থামানোটাও অসহিষ্ণুতা। রাজনীতির একটু উত্তাপ বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে, এবং সেটি শুধু দেশে তো চালের বলে খাদ্যপণ্যের দাম বেশি, এটাই সংকট না, জ্বালানির সংকট না, দেশে একটা সংকট চলছে, সেটা হচ্ছে শাসন ব্যবস্থার সংকট। এই সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটবে, এটি যারা ক্ষমতায় আছে তাদের গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। সব কিছু অস্বীকার করা মানে সমস্যা নাই, গণতন্ত্র ঠিক মতো চলছে, রাষ্ট্র ঠিক মতো চলছে, তাহলে আমরা জ্বালানি ক্ষেত্রে কিন্তু সেটা দেখেছি। এখন সরকারের কোনো কেউ বা সরকারের যারা সমর্থক বিশেষজ্ঞ তারাও কিন্তু স্বীকার করছেন জ্বালানি খাতে অনেক সিদ্ধান্ত ভুল ছিল। যেরকম আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে 10 বছর পর ঠিক করব, বিএনপি আমাদের বিদ্যুৎ ঘাটতি ছিল, লোডশেডিং ছিল, এটা তো মানুষ জানে, কিন্তু সেটাই কারণ দেখি তো অনেক এখন তো কম লোডশেডিং হচ্ছে, বিএনপি তো অনেক বেশি হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই কারণে আওয়ামী লীগ সংকট উত্তরণে যে অনেক বেশি জনগণের করের অর্থ খরচ করে এই কি বলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, মানুষ আপত্তি করে না, কারণ মানুষের প্রয়োজন ছিল বিদ্যুৎ প্রয়োজন। আর বিদ্যুৎ তো শুধু জনজীবন, দৈনন্দিন জীবন না, এর সাথে শিল্প কারখানা, অর্থনীতি ইত্যাদি জড়িত। এখন বিএনপি প্রধানমন্ত্রী কিন্তু কয়েকদিন আগেই বললেন যে বিএনপি যে কোনো কর্মসূচি নিতে পারে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘেরাও করতে আসলে আমরা চা খাওয়াবো। তো আমরা আশা করেছিলাম যে এরপর প্রশাসন ওদিকেই যাবে, একটু সহিষ্ণু হবে,
বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি করলে সেটা বাধা দেবে না। আর পুলিশ যে ভরার ব্যাপারে যে ভাষ্য দিয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। বিএনপি এখনও মানে কোথাও সমাবেশ করলে 200 লোক থাকলে 50 জন পুলিশ থাকে, সুতরাং তারা অস্ত্র তাক করে ছিল পুলিশের প্রতি এবং পুলিশ পাল্টা গুলি ছুড়েছে, মানে এটা মানুষ বিশ্বাস করে না। যেটি বললেন যে এর আগে স্বেচ্ছাসেবক দলের একজন মারা গেছেন, আজকে ছাত্র লীগের ছাত্র দলের মানে ডিস্ট্রিক্ট সভাপতি, জেলা সভাপতি। তা এটি তো রাজনীতিকে এক ধরনের সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তা নিস্তব্ধতাও ভালো না, সংঘাতও ভালো না। রাজনীতি সুষ্ঠু স্বাভাবিক তার যে গতি সেভাবে চলতে দেওয়া উচিত। আমি মনে করি যে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কেননা সেখানে পুলিশ বলছে যে বিএনপি বাড়াবাড়ি করেছে, বিএনপি বলছে পুলিশ বাড়াবাড়ি করেছে। তাহলে প্রকৃত ঘটনার উদ্ঘাটন করা উচিত, নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে সেটা বিচার বিভাগীয় তদন্ত হতে পারে বা হওয়া উচিত। দেশে এখন সরকারও স্বীকার করেছে যে দেশে এখন আমরা অনেকগুলো সমস্যার মধ্যে। নিত্যপণ্যের দাম বাড়ছে, যদিও আজকে আবার আছে যে রপ্তানিও বাড়ছে, কিন্তু আমদানির তুলনায় রপ্তানি কিন্তু বাড়েনি। আমদানি এখনও বেশি এবং সবসময় বেশি ছিল। বাংলাদেশ আমদানি নির্ভরে, প্রবাসীদের আয় বেড়েছে কিন্তু আমাদের রিজার্ভ তো কমছে। কারণ হলো অর্থমন্ত্রী আজকে বলেছেন যে পরিমাণ অর্থ রেমিটেন্স বৈধ পথে আসে, প্রায় সমপরিমাণ রেমিটেন্স অবৈধ পথে চলে যাচ্ছে। জানেন সরকার নানা উদ্যোগ নিয়েছে। এখন সরকার দায়িত্ব তো সেই অবৈধ পথে যাতে না আসতে পারে, হুন্ডি বা নানাভাবে, এবং কেন হুন্ডির মাধ্যমে পাঠায়। আর সরকার একটি ভালো পদক্ষেপ নিয়েছিল, হয়তো প্রবাসীরা কিছুটা উৎসাহিত হয়েছিলেন যে প্রবাসী আয়ের উপর মানে ব্যাংকগুলো কিছু দিত, মানে প্রণোদনাই মূল বিষয় না। যেটি আমরা লক্ষ্য করি সেটি হলো যারা ধরেন বিশেষ করে মিডিল ইস্টে যে সমস্ত কর্মী আমাদের আছে, তারা হয়তো অনেকে আছে 10, 15, 20 বছর, হয়তো এখন যেই ভিসায় এখন যেভাবে সে গিয়েছিল ওইখানে গিয়ে সে একজন শ্রমিক না হয়ে দেখা গেল ছোটোখাটো ব্যবসা করছে, ব্যবসা করে সে ভালো একটা ইনকাম করছে, কিন্তু সে ওই টাকা কিন্তু ব্যাংকিং চ্যানেলে মানে ইয়েতে পাঠাতে পারে না। এর কারণ হলো তার আয়টা কিন্তু ওই যে শ্রমিক হিসাবে তার আয় যা আছে বৈধ আয়, ওইটি তার আয় হিসাবে ধরে নেয়। সে বেশি টাকা ইচ্ছা করলো ব্যাংকিং তবে এটাও বেশি পরিমাণ না। হুন্ডির বড় এটা আসে তো আমদানি রপ্তানিতে, যেমন একটা বিষয়। আবার আমাদের অনেকে এখান থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে আবার সেটি ফেরত আনা হয়, সেটি তো এক ধরনের ক্রাইম। সেই মানে এটা পাচার বন্ধ করার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা তো দেখলাম যে সরকার অর্থমন্ত্রী গত বাজেটে মানে চলতি যে বাজেটে তাদের এক ধরনের সুযোগ দিয়েছে যে যাতে তারা, আমরা জানি না যে এটি খুব একটা ফায়দা হবে না। জনাব রেজাউল ইসলাম, শুনতে চাই আপনার কাছ থেকে রাজনীতি নিয়ে আপনাদের অবস্থা এখন কি? মূলত আমরা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা চলতেছে দেশে, দ্রব্যমূল্যের লাগামহীন 2 কোটি মানুষের জীবনযাত্রার একটা ত্রাহিতাহী অবস্থা, তারপরে বিদ্যুতের লোডশেডিংয়ের যে ব্যাপারটা বলা হয়েছে, এবং লোডশেডিং অলরেডি চলতেছে, এটা মনে হয় না খুব তাড়াতাড়ি শেষ হবে, আগামী দিনে আরও বাড়বে। এটা আর যাতে না বাড়ে বা হয়, এটা ব্যাপারে যাতে একটি ভূমিকা রাখছে। বিদ্যুতের ব্যাপারে, জ্বালানির ব্যাপারে গভর্নমেন্টের একটা ভুল নীতি এবং আমি মনে করি গভর্নমেন্টের দায়ও আছে। আপনি দেখবেন যে আমদানি নির্ভর জ্বালানি আর নীতি কিন্তু সরকার গ্রহণ করেছিল। সেই ক্ষেত্রে আমরা যে মানে গ্যাসের চুলার বিল দিই, সেই বিলের মধ্যে গ্যাস উত্তোলন করার একটা টাকা কিন্তু আমরা দিচ্ছি। সেইটার পরিমাণ আমি যতটুকু ভুল যদি না হয়, একটু ইয়েতে দেখলাম যে 17,000 কোটি টাকা কিন্তু জমা আছে। 2,000 কোটি টাকা আবার গ্যাস আমদানি করার জন্য এই জায়গা থেকে নিয়ে গেছে। আমি যদি গত 1 দশকে কয়টা কূপ খনন হয়েছে, দৃশ্যমান কোনো আমরা নতুন কূপ ওইভাবে দেখিনি, এবং বিশেষ করে যেই পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটাও কিন্তু আমরা দিতে পারছি না। যার কারণে আমরা অন্তত গ্যাসের ক্ষেত্রে, তেলটা আমরা আমদানি নির্ভর হবে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু আরও কিছু কূপ খনন করতে পারতাম, যেহেতু আমাদের অনেকগুলা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়ে আছে। ওই ক্ষেত্র যেহেতু আমার গ্যাস ক্ষেত্র, নরসিংদীতে গ্যাস ক্ষেত্র আছে কিন্তু কূপ খনন করা হয়নি, বোলাতে গ্যাস ক্ষেত্র আছে কিন্তু কূপ খনন করা হয়নি। আমরা যদি অন্তত 5টা কূপ খনন করতে পারতাম, যেহেতু আমার টাকাটা এখানে আছে, তাহলে এই যে আমদানি নির্ভর জ্বালানি, যার কারণে আজকে আমরা বলছি লোডশেডিংয়ের ইয়েটা বলছে যে ডিজেল
খরচ বেশি হচ্ছে, এই কারণে আমরা লোডশেডিং দিচ্ছি। এখন শিল্প কারখানা বন্ধ, যখন এই লোডশেডিং চলে তখন সেই জায়গায় যে ডিজেল ব্যবহার হয়, সেই ডিজেল এবং এই যে বাঁচানোর যে নিচ্ছে পদ্ধতি নিচ্ছে, এই পদ্ধতির মধ্যে তো মানে খুব একটা পার্থক্য হচ্ছে এরকম কিন্তু আমরা দেখছি না, বা এরকম পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এই আমদানি নির্ভর জ্বালানি নীতিটা নেওয়া হয়েছে কিছু ব্যবসায়ীর স্বার্থে আমরা মনে করি, এবং ওই ব্যবসায়ীদের সাথে একটা কমিশনের ব্যাপার স্যাপার থাকে আমদানি বাণিজ্যের মধ্যে। এই কমিশনটাও কিন্তু এই জায়গার মধ্যে সরকার একটা ভুল, এবং এই দায় সরকার এড়ায় যাবে, এইটার কোনো মানে এই দায় এড়ানোর কোনো সুযোগ আছে বলে আমরা ব্যক্তিগত মনে করি না। আর বুলার যে ব্যাপারটা বলছেন, এটা রাজনীতিতে উত্তাপ ছড়াতে পারে, কারণ পুলিশের কাউকে হত্যা করবে এটা কাম্য হতে পারে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং আমাদের সংবিধান অনুসারে যার যার বক্তব্য রাজপথে সে শান্তিপূর্ণভাবে বলতে পারে, কিন্তু শান্তিপূর্ণ বক্তব্যের মধ্যে যখন সহিংসতা আসে তখন কাউন্টার সহিংসতার জন্ম হবে, এটা স্বাভাবিক বাংলাদেশের রাজনীতি। যারা মাসুদ কামাল, আমরা দেখলাম অতি সম্প্রতি দুটো ঘটনা। একটা হলো সারের মূল্য বাড়ানো হয়েছে 6 টাকা, যদিও বলা হচ্ছে যে হিউজ পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এই ভর্তুকি দেওয়ার মতন অবস্থা এই মুহূর্তে সরকারকে এটা সাশ্রয়ী দিকে যেহেতু যাচ্ছে, এত ভর্তুকি দেওয়া তাদের পক্ষে কঠিন। এক, সারের মূল্য বাড়ার কারণে কৃষকরা এটা উৎপাদনেও হয়তোবা ইফেক্ট পড়তে পারে, এটি একটি বিষয় আছে। আরেকটি লোডশেডিং নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, গুলিতে দুজনের মৃত্যুর ঘটনা। আগামী দিনের রাজনীতি কি মানে কি হবে? দেখেন, একটা হলো কি সারে ভর্তুকি যে ব্যাপারটা, এটা তো এই সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল, তারা সারে ভর্তুকি দেবে, এটা তো নতুন কিছু না, এটা তো সে অঙ্গীকার করে আসছে। এই অঙ্গীকার নিয়ে তো সে জনগণের কাছে ভোট চাইতে গেছে না, কিন্তু এই ক্রাইসিস ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক মার্কেটে সারের দাম প্রচুর বেড়েছে। না, বেড়েছে, সবকিছু দাম বেড়েছে। ভর্তুকি জিনিসটা কি? বেশি দামে কিনবো, কম দামে দেবো। কেন দেবো? কারণ আপনাকে আমি ভালোবাসি। না, কৃষি দরকার আছে, আমাকে কৃষককে যে ভালোবাসে কৃষককে দেবে। তাহলে কি হয়? তাহলে এখন হলো হয় ভালোবাসায় ঘাটতি হচ্ছে, অথবা আওকাতে কুলাচ্ছে না, কিছু একটা হবে। যেটা হচ্ছে এখন বলছে যে আমার এখন পারতেছে না, কিছু দাম বাড়াইতে হবে। সব কিছু দাম কিন্তু বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, ইলেকট্রিসিটির দাম বাড়তেছে, ঢাকা শহরে পানির দাম বাড়তেছে, চাউলের দাম বাড়তেছে, সবই তো বাড়তেছে, সারের দাম বাড়বে। এটা নিয়ে খুব বেশি আমি মনে করি যে সরকার যদি চাইতেন, এটাতে তার সরকারের বিরাট কোনো ক্ষতি হয়ে যেত না। যে পরিমাণ ভর্তুকি ওনারা, যে তুমি যে ক্যাপাসিটি ট্যাক্সের নামে যে পরিমাণ টাকা ওখানে দিচ্ছেন, তার 10 ভাগের 1 ভাগ টাকা এখানে যাইতো না। যাও, ভালোবাসার তো মাত্রা জ্ঞান আছে। তোমাকে কম ভালোবাসি, তুমি গরিব, তোমাকে বেশি ভালোবাসি, তুমি ধনী, এটাও হতে পারে না, কিন্তু ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওটা নিয়ে আমি বলছি না। পরও 59 টাকা ভর্তুকি দিতে হবে, দিবে 59 টাকা দিতে হবে, আগে না হয় দিত 65 টাকা। এই তো পার্থক্যটা। আপনি 59 পারলে 65 পারতেন। আসলে ভালোবাসাটা একটু কমে গেছে, এটা হতেই পারে। এটা নিয়ে তো আমাদের আপনার চিন্তা করে কোনো লাভ নাই, এবং আমি আপনি এখানে চিৎকার করে এটা কমাইতেও পারবো না। আর ভোলার যে ঘটনাটা দেখেন, ভোলার ঘটনাটা 2টা মামলা হয়েছে, 2টা মামলায় পুলিশ করছে। মারা গেছে বিএনপি নেতা, এখন শুনলাম যে 2 জন মারা গেছে, আরেকজন মারা গেছে, সভাপতিও মারা গেছে, ছাত্রলীগ। মামলা করছে পুলিশ। ওদের আত্মীয়স্বজন এখনো মামলা করার সুযোগ মনে পায় নাই। মামলা হবে বলে আমার মনে হচ্ছে না, মামলা নিবে কিনা আমার সন্দেহ আছে। 2টা মামলায় পুলিশ করছে। একটা মামলা হলো পুলিশের সরকারি কাজে বাধা দান। এটি পুলিশের একেবারে কমন একটি ধারা, কমন আনকমন যাই হোক, তারা তো এটা বলতেছে, আমরা তো এটা পড়তেছি। সরকারি কাজটা কি রে ভাই? সরকারি কাজটা ওখানে কি? আপনার কথা হলো কি, হ্যাঁ আপনি ভাবছেন এই মিছিলটা যদি যায় এখান দিয়ে একটু যানবাহন আটকে যাবে, যানবাহনকে স্মুথ রাখা সরকারের দায়িত্ব, এই জন্য এটার বাধাদান হতে পারে। অথবা হতে পারে যে এখানে হয়তো ওরা ভাবছে যে একটু দোকানপাট ভাঙতে পারে, এই জন্য তারা অ্যাড করছে, হতে পারে। তারপরে বাধা দিতে যাইয়া যে ঘটনাটা ঘটলো, যে ক্ষতিটা হলো, তার চেয়ে কি ওইটা হইলে বেশি ক্ষতি হইতো? আপনি যখন গুলিটা করছেন, গুলিতে আচমকা হয় না, গুলি করতে গেলে তো ট্রিগারটা টিপতে হয়েছে রে ভাই, এবং ট্রিগার টিপার জন্য কিন্তু একটা অর্ডার দিতে হয়েছে। এই সবগুলি কিন্তু আচমকা হয়ে যায় না কোনোটাই, সবই একটা সিস্টেমের মাধ্যমে হয়। কিন্তু পুলিশ যে গুলি করেছে সেরকম একটা পরিস্থিতিও নিশ্চয়ই তৈরি হয়েছে। অবশ্যই তো, সেটা তো হয়েছে। সেই পরিস্থিতিটা সৃষ্টি হলো কিভাবে? সরকারের কাছে বাধা দিয়েছিল তারা, এই জন্য তারা গুলি করছে। ঘটনাটা এভাবে। তো আপনি একটা মিছিল যে শুনেন ভাই,
ইউনিভার্সিটিতে আপনিও পড়ছেন, আমিও পড়ছি, প্রায় কাছাকাছি সময়ে পড়ছি আমরা। পুরোটা সময় কাটছে তো ভাই মিছিল করেই, পুরোটা সময় ঢাকার মেসেতে মিছিল করেই কাটছে। ক্লাসরুমে অতক্ষণ ছিলেন মিছিলে, তার চেয়ে খুব একটা কম সময় ছিলেন না। তো মিছিল গেলে কি হয় এটা আমরা জানি। আজকালকার যারা পুলিশ হয়েছে এরাও মিছিল দেখে নাই, আমরা তো মিছিল দেখে দেখে এত বড় হয়েছি। কিন্তু মিছিল গেলেই সেটা বিশাল দেশের ক্ষতি হয়ে যাবে, অতএব থামাইতে হবে, থামানোর জন্য গুলি করতে হবে, গুলি করে 3 জন মারতে হবে, আবার তাদের ব্যাপারে মামলাও করতে হবে। এই তো হচ্ছে এখন এই সমস্ত ইকুয়েশন ভাই আমরা বুঝি। সবচেয়ে বড় কথা কি দেখেন, গতকালকে দেখলাম এক মন্ত্রী বলতেছে এটা বিএনপি নিজেরা মারামারি করে এই কাজটা করছে। আচ্ছা, একটা কথা ভাবেন ভাই, বেশি তো যাওয়া দরকার নেই। আমি আপনি দেখিনি, আমি আপনি ঢাকায় ছিলাম, ভোলাইতে কিছু লোকজন ছিল, তারা তো ঘটনাটা দেখেছে। সবাই তো বিএনপি করে না, সাধারণ বয়স্ক লোক ছিল না, ওখানে দেখছে তো ঘটনাটা কি হয়েছে। তারা যখন এই মন্ত্রীর বক্তব্যটা পড়ে, এই মন্ত্রীর সম্পর্কে, এই মন্ত্রী যে মন্ত্রিসভার সদস্য, সেই মন্ত্রিসভা সম্পর্কে সে কি মনে করে, কি ধারণাটা পোষণ করে, এটা আপনি বিবেচনায় নেবেন কখন? যখন আপনি গণতান্ত্রিক হবেন, যখন আপনি ভাববেন ওই একজন মানুষের মতামত আমাকে গুরুত্ব দেওয়া উচিত, তখন আপনি কিন্তু এটা মাথায় রাখবেন। আর যখন আপনি ভাববেন ওই একজন কেন, ওরকম লাখ লাখ মানুষ আমার কোনো পাত্তার দরকার নেই, আমার ক্ষমতা থাকার জন্য ওর কোনো দরকার নাই, তখন আপনি ভাববেন না। সেটাই এখন হচ্ছে। আমরা মনে হয় একদম শেষের দিকে আছি, একটু যদি একদম শেষ কথা কিছু শুনতে। না, শেষ কথা, রাজনীতিটা আমরা স্থিতিশীলতা চাই, শান্তি চাই। সরকার দাবি করে যে গণতান্ত্রিক ব্যবস্থা দেশে জারি আছে, তো সুতরাং বিরোধী দল শান্তিপূর্ণ সভা সমাবেশ করবে, তার কথা তার বক্তব্য জনগণের কাছে পৌঁছাবে, গণমাধ্যম সেটি নির্বিঘ্নে এবং নির্ভয়ে লিখতে পারবে, বলতে পারবে, সেই পরিবেশটাই আমরা চাই। জি, আমরা মনে হয় এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। জনাব মাসুদ কামাল, জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া এবং জনাব সোহরাব হাসান, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।